हेलो गाइस, वेलकम टू माय চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আই থিংক ইউ গাইস আর ওয়েল। তো আজকের ওয়ান শটটা হচ্ছে ভিয়ের বার্থডে স্পেশাল ওয়ান শট। এটা একটা সোশ্যাল মেসেজ দেবার জন্য বানানো হচ্ছে। এই ওয়ান শটটার মাধ্যমে আমি তোমাদের কিছু বলতে চাই। পারলে এই ওয়ান শটটা দেখে গল্পের মধ্যে থেকে কিছু শেখার চেষ্টা করো। আর যে সোশ্যাল মেসেজটা দিয়েছি সেটা যদি তোমরা বুঝতে পারো তাহলে ডেফিনেটলি কমেন্ট সেকশনে কমেন্ট করে যাবে আর তার সাথে ভিকে হ্যাপি বার্থডে উইশ করে যাবে। আর প্রতিবারের মতো বলে এটা শুধুমাত্র একটা এফএ ফ্যান ফিকশন ইমাজিনেশন বেসড একটা স্টোরি। এর সাথে কিন্তু রিয়ালিটির কোনো সম্পর্ক নেই, তাই দয়া করে এটাকে কেউ সিরিয়াসলি নেবে না। ওকে, লেটস স্টার্ট। গ্রামের নাম বুসান। এই গ্রামেতেই তে আর জাংকুক ছোট থেকে বড় হয়ে উঠছে। গ্রামের সমস্ত মানুষ জাংকুককে চেনে, কারণ জাংকুকরা এই গ্রামের মধ্যে সব থেকে ধনী। জাংকুকদের বংশ পরম্পরায় সবাই ডাক্তার, হসপিটালও আছে অনেকগুলো। বেশ 2-3টে বাড়ি আছে গ্রামের মধ্যে বড় বড়। শহরের বাইরেও বাড়ি আছে। শহরের মধ্যে একটা হসপিটাল, গ্রামের মধ্যে না জাংকুকের বাবা নামজুন অনেক বড় একটা হসপিটাল তৈরি করেছে গ্রামের মানুষদের চিকিৎসার জন্য। আর বাকি সবাই এই গ্রামেতে খেটে খাওয়া মানুষ, যে যার গায়ে গতরে খেটে রোজগার করে, দিন চালায়, সংসার চালায়। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। ওরে কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় ধুলায় রে, আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ। স্কুলের সমস্ত মেয়েরা ছেলেরা একসাথে হাততালি দিয়ে উঠলো, সাথে শিক্ষকরাও হাততালি দিচ্ছে। তের বন্ধু সবচেয়ে বেস্ট ফ্রেন্ড জিমিন চিৎকার করে বলে উঠলো, বাহ তে বাহ, क्या गाया है तूने, मेरी दोस्त है, আমার প্রিয় বান্ধবী, ফাটাফাটি গেয়েছিস, ফাটাফাটি। এত হাততালি আর চিৎকার শুনে তে জড়সড় হয়ে লজ্জায় লাল হয়ে মাথা হেঁট করে স্টেজের মধ্যে মাইক হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আসলে তে তো গান গাইতে উঠতেই চায়নি। তাকে স্কুলের টিচাররা ঠেলে ঠুলে আর জিমিন তার বন্ধু জোর করে স্টেজে তুলে গান গাইয়েছে। তাই তে চুপচাপ দাঁড়িয়ে আছে জড়সড় হয়ে। তার স্টেজ একদম বেশি ভালো লাগে না। স্কুলের প্রিন্সিপাল তেকে বলে, তে হয়ে গেছে তোমার গান, খুব ভালো হয়েছে, এবার নেমে এসো। প্রিন্সিপালের কথা শোনা মাত্রই তে যেন হাফ ছেড়ে বাঁচলো। তে তাড়াতাড়ি করে স্টেজ থেকে নেমে গিয়ে সোজা তার বান্ধবী জিমিনের কাছে চলে গেল। এই যে জিমিনির বাচ্চা, তো দরকার কি ছিল আমাকে স্টেজে তোলার জোর করে? আমার লজ্জা করছিল না? বেসুরো গলায় জোর জবরদস্তি আমাকে গান গাওয়ালি, মাথা হেঁট করে দিলি স্টেজে তো সবার সামনে। লোকে ভালো বলতে হয় তাই বলছে, মনে মনে আই এম শিওর কারোর ভালো লাগেনি। লোকে ঠিকই বলে তোর মতন বন্ধু থাকলে শত্রুর দরকার নেই। হ্যাঁ রে হ্যাঁ, লোকে ঠিকই বলে যেচে পড়ে কারোর উপকার করতে নেই। স্কুলে রবীন্দ্র জয়ন্তী ফাংশন চলছে, আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের বার্থডে, ওই জন্য তুই উঠে গান করলি। দেখ, তোকে দেখে একজন ইমপ্রেস হয়ে গেছে, তোর দিকে হাঁ করে তাকিয়ে আছে, চোখ ফেরাতেই পারছে না, আর তুই আমাকে দোষ দিচ্ছিস। জিমিন, আস্তে কথা বল না। সত্যি সত্যি জাংকুক ভাইয়া আমার দিকে তাকিয়ে আছে। কি রে? তে তাকিয়ে দেখে জাংকুক হাঁ করে তার দিকে তাকিয়ে আছে, মুখের মধ্যে একটা বিস্কিট, এক দৃষ্টিতে চোখের পাতা পর্যন্ত ফেলছে না। মনে হচ্ছে ওই দৃষ্টি দিয়ে তেকে গ্রাস করে নেবে। তেকে স্ক্যান করছে ওখান থেকে দাঁড়িয়ে রীতিমতো। জাংকুকের চোখে কিরকম একটা নেশা নেশা ভাব। তেকে দেখলেই মনে হয় তার চোখে হাজারো ভালোবাসা লুকিয়ে আছে তের জন্য। তে সমস্ত গা শিউরে ওঠে জাংকুককে দেখলে। তুই যাই বলিস তে, আমি পাক্কা শিওর জাংকুক ভাইয়া তোকে ভালোবাসে। না ভালোবাসলে কেউ এভাবে তাকায় নাকি? হাঁ করে সবসময় তোর দিকে তোর পিছন পিছন যায়। বন্ধুদের মধ্যে কাউকে খাওয়ায় না জাংকুক ভাইয়া, শুধু তোকে ফুচকা খাওয়ায়, ঘুগনি খাওয়ায় টিফিনের টাইমে, আর কাউকে খাওয়ায় না আমাদের। আমি যদি তোর জায়গায় থাকতাম পরের দিনই জাংকুক ভাইয়াকে বলে দিতাম, প্রপোজ করে দিতাম। গ্রামের সব থেকে হ্যান্ডসাম ছেলে, বড়লোকও তো আছে রে তে। এই চুপ করবি, এই বয়সে এইসব করলে না আমার বাবা আমাকে তুলে আছাড় মারবে।
কোনোদিন যদি কোনো ছেলের সাথে দেখে না, গ্রামের লোকে হাজারটা কথা বলতে শুরু করে দেবে। সব খবর এদের কানাকানি থাকে, আমার বাবার কানে ঠিক কথা তুলে দেবে। তুই চুপ কর না, কোথায় কে শুনে ফেলবে, তারপর গিয়ে আমার বাড়িতে বলে দেবে। তাছাড়া শুধু দেখে আর ফুচকা খাওয়ালে ঘুগনি খাওয়ালে সবকিছু হয়ে যায়? আমাকে মারেও তো চুল ধরে, তুই সেটা দেখিস না? তুই শুধু ওই খাওয়ানোটাই দেখতে পাস, আমার সামনে যে ঝগড়া করে সেটা দেখতে পাস না। যদি জাঙ্কুক ভাইয়া অন্য কোনো মেয়েকে ভালোবাসে, শহরের বড়লোক কোনো মেয়েকে, তখন শুধু শুধু মনে আশা রেখে লাভ কি রে জিমিন? চুপ কর তুই। স্কুলের মাঠটা অনেক বড়। স্কুলের মাঠের একদিকে ফাংশনস হচ্ছে, সেখানে সমস্ত ছেলে মেয়েরা আছে, আর একদিকে বটগাছ আছে স্কুলের পাঁচিলের গায়ে। বটগাছের নিচে বসে জিমিন আর তে মিলে দুজনে আলোচনা করছিল। আর বটগাছ থেকে খানিকটা দূরেই ছেলেরা সমস্ত সাইকেল গুছিয়ে রাখে, তারপর স্কুলে ঢোকে। সেই সাইকেলের স্ট্যান্ডে দাঁড়িয়ে দাঁড়িয়ে জাঙ্কুক ওদের দিকে তাকিয়ে আছে। হঠাৎ করেই ওদের দিকে ন্যান্সি কোমর দোলাতে দোলাতে এগিয়ে আসছে। আসলে ন্যান্সিকে স্কুলের অনেক মেয়েরাই দেখতে পারে না, সব থেকে বেশি মেয়েদের মধ্যে ঢং আর ন্যাকাপোনা করে বলে মেয়েদের আরোই বেশি চলে যায়। আর ন্যান্সি জাঙ্কুককে দেখিয়ে আর একটু বেশি বেশি করে। জিমিন সাথে সাথে তের কানের কাছে বলে উঠল, ওই দেখ ন্যাকাপোনা আসছে। ঠিক দেখেছে যে জাঙ্কুক ভাইয়া সাইকেল স্ট্যান্ডের কাছে দাঁড়িয়ে আছে, তাই এদিকেই কোমর দুলিয়ে দুলিয়ে আসছে। বাবা দুদিন জমি বিক্রির পয়সা করে দুটো পয়সা করেছে বলে মেয়ের ফাটিতে মাটিতে পা পড়ছে না, দেখেছিস তে? পুরো স্কুলের মধ্যে ঘড়ি পরে আসে একা হাতেতে। কেন আমাদের কি ঘড়ি নেই নাকি? ও একাই পড়াশোনা করে যে প্রতিদিন স্টাইল মেরে ঘড়ি পরে আসে, জুতো পরে আসে। স্কুলের মধ্যে কেউ নেল পলিশ পরে না, নেল পলিশ পরে আসে। সব ঢং বুঝি না, ছেলেদেরকে দেখাবে বলে। দেখ এইদিকেই আসছে, নিশ্চয়ই আমাদের কাছে না কিছু শো অফ করতে আসছে। ন্যান্সি এবারে তাড়াতাড়ি করে বিনুনিটা দুলিয়ে দুলিয়ে হেঁটে এসে বটগাছের নিচে জিমিন আর তের কাছে দাঁড়ায়। দাঁড়িয়ে আর চোখে একবার দূরেতে সাইকেল স্ট্যান্ডে জাঙ্কুককে দেখে আবারও মুখটা তের দিকে ঘুরিয়ে তেকে আস্তে আস্তে ঢং করে ন্যাকাপোনা করে বলে, এই তে, আমাকে একটু হেল্প করবি রে? দেখ তোর থেকে কিন্তু আমি 2 বছরের বড় হই, তো সেই হিসেবে আমি তোর দিদি, তুই দিদি মতো ভেবে আমাকে ছোট বোন হয়ে একটু হেল্প কর না। জাঙ্কুককে একটু এই লেটারটা দিবি রে? আমি আসলে দিতে পারি না, নিজে থেকে বুঝতে পারছি সুন্দরী মেয়ে আমি স্কুলেতে। এবার নিজে থেকে যদি যেচে পড়ে জাঙ্কুককে প্রপোজ করি, লেটারটা দিই, তাহলে বাকি ছেলেদের কাছে আমার দাম কমে যাবে, ইজ্জতে লেগে যাবে না। নিজে থেকে করতে পারি না। তোর সাথে যেহেতু জাঙ্কুক ভাইয়ার ভালো সম্পর্ক, তোকে ফুচকা খাওয়ায়, ঘুগনি খাওয়ায়, কথা বলিস, দেবি রে আমার হয়ে লেটারটা একটু জাঙ্কুককে? কথাটা ন্যান্সির মুখ থেকে শোনা মাত্রই তের বুকের ভিতরটা কিরকম একটা ছ্যাদ করে উঠল। সে নিজের মনের ভাব প্রকাশ করতে পারে না, ঝগড়ুটে না, পায়ে পা তুলে চংবং করে কথাও বলতে পারে না, ঝগড়াও করতে পারে না। কিছু বলতে যাবার আগে জিমিন বলে উঠল, কিসের লেটার, কিসের চিঠি? আগে আমাদেরকে বল, তারপর আমরা ভেবে দেখবো। আমরা কারোর পিয়ন নই, ঠিক আছে, যে তোর চিঠি বিলি করে বেড়াবো। তুই চুপ কর। হাইটটা ঠিক যতটাই ছোট, নাকটা ঠিক ততটাই লম্বা। আমি তেকে বলেছি, তোকে বলেছি যে তুই নাক গলাচ্ছিস? আমার একটা কথা মনে পড়ে গেল, অল্প বয়সে পাকলে বাল, তার দুঃখ চিরকাল। আমি বেশি সুন্দরী তো, তাই তুই গেরি আমাকে দেখে বেশি বেশি জ্বলিস। ওই শয়তানি, তুই গেরি কাকে বললি রে? তুই নিজে কত লম্বা, তোকে দেখে না আমার একটাই গান মনে পড়ে, তোর মতন সুন্দরী মাই ফুট। কুত্তার বাচ্চা, ফুটফুটে সুন্দর, তুই হলি ওই ধরনের মেয়ে। তে দেখলো ন্যান্সি আর জিমিনের মধ্যে বড়সড় জোরে ঝগড়া লাগবে। দুজনে ঝগড়া অলরেডি স্টার্ট করে দিয়েছে। আর একবার ঝগড়া লাগলে জিমিন হয়তো মুখে চোখে নাকে লাথি মেরে রক্ত বের করে দেবে ন্যান্সির। জিমিন প্রচন্ড পরিমাণে গুন্ডা টাইপের মেয়ে, স্কুলে সবাই জানে। অনেকবার গার্জেন কলও হয়েছে এই নিয়ে, তাই তে চায় না ব্যাপারটা বাড়াতে। তাড়াতাড়ি করে ন্যান্সির হাত থেকে লেটারটা নিজেই কেড়ে নিয়ে বলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, দিয়ে দেবো জাঙ্কুক ভাইয়াকে, তুমি এখন এসো এসো এখান থেকে। ন্যান্সি আর কিছু না বলে জিমিনের কাছ থেকে মুখ ঘুরিয়ে সোজা ওখান থেকে হন হন করে চলে যায়। আজকে স্কুলের অনুষ্ঠান শেষ হয়ে গিয়ে স্কুলের ছুটি হয়ে গেছে। সমস্ত ছেলে মেয়েরা স্কুল থেকে বেরিয়ে যে যার বাড়ি যাচ্ছে। স্কুলের সামনে বিশাল বড় আশেপাশে ধান ক্ষেত আছে, মাঝখান দিয়ে রাস্তা, সাইডে দুপাশারি গাছ। সেই রাস্তাটা বেশ নির্জন থাকে, শুধুমাত্র স্কুলের ছেলে মেয়েরাই যাতায়াত করে। স্কুল শেষ হয়ে গেলে মাঠ পেরিয়ে আর কেউ স্কুলের দিকে আসে না, তাই রাস্তাটা ফাঁকা থাকে। সেই রাস্তা দিয়েই তে যাচ্ছে। জিমিন আজকে এই রাস্তা দিয়ে যায়নি। জিমিন আজকে কয়েকটা মেয়ের সাথে বাজারের দিকে গেছে স্কুল শেষ হয়ে যাবার পর। তে এক মনে নিজের মতো হেঁটে হেঁটে যাচ্ছিল। হঠাৎ করে পিছনেতে কেউ তার বিনুনিটা ধরে জোরে টান দেয়। আহ, লাগছে তো। কি রে পাগলি, আমাকে ছেড়ে আজকে একা একাই চলে যাচ্ছিস? তে পিছন ফিরে দেখে জাঙ্কুক তার সাইকেল থেকে বিনুনিটা ধরে টানছে।
তে আর জাংকুক দুজনে একসাথে স্কুল থেকে বাড়ি ফেরে। আসলে তে কখনো জাংকুককে ডাকে না, জাংকুক নিজে থেকেই আসে। তের ভীষণ লজ্জা পায়। জাংকুক তার সাথে অনেক ইয়ার্কি খুনসুটি করে, যেখানে কেউ দেখে না, সবার চোখের আড়ালে। তেরও মনের মধ্যে সেটা খুব ভালো লাগে। ভিতরে ভিতরে মনের মধ্যে প্রজাপতি ওড়ে, প্রেম প্রেম ভাব জাগে। সবে মাত্র 14 বছর বয়স, টিনেজার সময়। এই বয়সে তো সবার মনেই রং লাগে, উড়ু উড়ু থাকে। জাংকুকেরও বেশি বয়স না, 16 বছর। মনে মনে তেকে প্রচুর পরিমাণে ভালোবাসে, তের প্রতি টান অনুভব করে, কিন্তু ভয়ে তেকে বলতে পারে না। যদি বেশি বাড়াবাড়ি হয়ে যায়, জাংকুকের ফ্যামিলিতে যে করেও হোক যদি মানিয়েও নেয়, তের ফ্যামিলি কখনো মানবে না। কারণ তের বাবা ইউনো, ছোট একটা মুদির দোকান আছে, খুব স্ট্রিক্ট, কনজারভেটিভ মাইন্ড, কখনো এই সমস্ত ব্যাপারকে চোখে দেখতে পারে না। তাছাড়া জাংকুককে গ্রামের সবাই চেনে, জাংকুকদের বাড়ি প্রচুর নাম ডাক গ্রামের মধ্যে। জাংকুক কখনোই চায় না তার বাবা তাকে শহরে পাঠিয়ে দিক, কেউ যদি কিছু জেনে ফেলে বা জানাজানি হয়ে যায়। অথচ জাংকুক নিজেকে আটকাতেও পারে না। জাংকুকের বাবার নামজুন এমনি বারবার বলে, তার একটা মাত্র ছেলে, বংশের প্রদীপ। তাকে শহরে রেখে পড়াশোনাতে এমনিও জাংকুক ভালো, বড় কোনো কলেজেতে ডাক্তারি পড়াবে, তাদের মতো বড় ডাক্তার তৈরি করবে। কিন্তু একটা মাত্র ছেলে বলে এখনো পর্যন্ত জাংকুকের মা জিন জাংকুককে কোলের কাছ থেকে কাছছাড়া করতে দেয়নি। কিন্তু নামজুন বারবারই বলে বাইরে পাঠিয়ে ছেলেকে পড়ানোর কথা। কি রে বউ, আজ তো ভালোই স্টেজে উঠে গান করলি, এর পরের দিন যদি আর একবার গান করতে দেখিস না স্টেজে উঠে সবার সামনে, চুলের ঝুঁটি ছিঁড়ে দেবো, নয়তো পা ভেঙে স্টেজেতেই ফেলে রেখে দেবো। আমি তো স্টেজে উঠতে চাইনি জাংকুক ভাইয়া, সবাই মিলে জোর করে আমাকে টেনে স্টেজে তুলে দিয়েছে। তুমি বারবার আমাকে বউ বউ কেন বলো? রাস্তায় কেউ শুনে ফেললে খারাপ ভাববে, আমার বাবার কানে কথাটা চলে গেলে বাবা আমাকে আছাড় মেরে মেরে দেবে। জাংকুক তের মাথায় ঠাস করে একটা চাঁটি মারে। গাধি কথাকার, এই তোকে কতবার বলেছি রে, তুই আমাকে ভাইয়া বলে ডাকবি না। তোর 14 গোষ্ঠীর কোন দিক থেকে আমি তোর ভাই হই রে? তুই শুধু ভাইয়া 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 করিস, আর একবার ভাইয়া বলে না এখানে পানা পুকুরের জলে চুবিয়ে ফেলে দেব তোকে। তুই আমার বউ হবি, তাই তোকে আমি বউ বলি। তোকেই আমি বড় হয়ে বিয়ে করে বউ বানাবো নিজের, দেখিস তুই। তে ভীষণ লজ্জা পেয়ে যায়। আসলে জাংকুকের মুখ থেকে বউ ডাকতে শুনতে তের ভিতরে ভিতরে ভীষণ ভালো লাগে। তে বোকার মতো ন্যান্সির দেওয়া চিঠিটাকে ব্যাগ থেকে বের করে জাংকুকের মুখের সামনে ধরে। কি এটা? ন্যান্সি দিয়েছে লেটারটা, তোমাকে দিতে বলেছে। আমি কোনো লেটার নেব না, পানা পুকুরের জলে ফেলে দে। তের মনে মনে ভীষণ ভালো লাগে, ওহ নাচতে ইচ্ছে করছে। জাংকুক রিজেক্ট করে দিয়েছে। তেও সাথে সাথে দেরি না করে সোজা হাতটা নিয়ে একদম পানা পুকুরের পাড়ে দাঁড়িয়ে যেই না লেটারটা ফেলতে যাবে, পানা পুকুরের পাড়েতে জমে থাকা পাঁকেতে স্লিপ খেয়ে গিয়ে সোজা পানা পুকুরের জলে ধপাস করে তে পড়ে যায়। জাংকুক সাথে সাথে নিজের স্কুল ব্যাগটা ছুঁড়ে ফেলে দিয়ে সাইকেল থেকে নেমে গিয়ে হুড়মুড়িয়ে পানা পুকুরের জলে নিজেও নেমে পড়ে। তেকে হাত ধরে টেনে তুলে দাঁড় করায় জাংকুক পাড়েতে। গাধি একটা, দেখে চলতে পারিস না? পাকটা যে আছে তুই সেটা দেখিসনি? পা থেকে মাথা পর্যন্ত ভিজে গেছিস, কি অবস্থা? তুই যদি ডুবে যেতিস কি হতো? তে থরথর করে ভয় কাঁপছে, তার বাবার ভয় কাঁপছে। সে বাড়ি ফিরবে কি করে? বাড়ি ফিরলে পা থেকে মাথা পর্যন্ত উবুচুবু হয়ে জলে ভিজে গেছে। কি উত্তর দেবে বাড়িতে গিয়ে? তার বাবা তাকে আজকে মেরেই ফেলবে। পরে থাকা স্কুল ড্রেসের চুড়িদারটা একেবারে ভিজে গেছে, পায়ের কাছে পানাও লেগে গেছে। স্কুল ড্রেসের ওড়নাটা পর্যন্ত জলে ভিজে গায়ে লেপ্টে গেছে। ভিতরে যা পড়েছিল তা স্পষ্ট হয়ে ফুটে উঠেছে চুড়িদারের উপরে। আমি বুঝতে পারিনি জাংকুক ভাইয়া, এখন কি হবে? আমি তো ভিজে গেছি, আমি বাড়ি যাব কি করে? আমার বাবা আমাকে এই অবস্থায় দেখলে স্কুলেই আসতে দেবে না, তুলে আছাড় মেরে দেবে। আমি কি করে বাড়ি যাব এই ভিজে অবস্থায়? জাংকুক হাঁ করে তের দিকে তাকিয়ে আছে। তে তো কান্নাকাটি করে একাকার অবস্থা, কিন্তু জাংকুকের চোখ আটকে গেছে তের শরীরে। দেখে কি মারাত্মক সুন্দর লাগছে ভিজে গিয়ে। তের দিক থেকে চোখ সরাতে পারছে না। জাংকুক নিজেও ভিজে গেছে, পা থেকে মাথা পর্যন্ত উবুচুবু হয়ে গেছে। স্কুলের পরে থাকা শার্টটা গায়ের সাথে লেপ্টে গেছে। সেই দিকে জাংকুকের খেয়াল নেই। জাংকুকের পুরো ধ্যান শুধুমাত্র তের দিকে। তের উপর চোখ ফেরাতে পারছে না। সেও তো ইম্যাচিওর, মাত্র 16 বছর বয়স তার। 16 বছর বয়সী ছেলের চোখে চাহিদা তো থাকবেই, তার উপরেই মেয়েটাকে সে ভীষণ ভালোবাসে মনে প্রাণে। এই বয়সে ইমোশনটাও তার প্রতি অনেক বেশি। চোখের জল সহ্যও করতে পারে না তের। চুপ কর না, এই তে কাঁদছিস কেন? যা হবার হয়ে গেছে, কেঁদে কোনো লাভ হবে? এই অবস্থায় তুইও বাড়ি যেতে পারবি না। চল আমার সাথে, দেখি কি ব্যবস্থা করা যায়। চল সোজা এখান থেকে, এখানে দাঁড়িয়ে থাকলে চলবে না, আয় আমার সাথে।
তেও আর কোনো প্রশ্ন করে না, জাংকুক যা বলে তাই করে। জাংকুকও রাস্তার পাশে সোজা মাঠে নেমে পড়ে, সাথে তেও নেমে যায়। জাংকুক তের হাতটা ধরতে গেলে তে ছাড়িয়ে দেয় ভয়েতে, যদি কেউ দেখে ফেলে। গ্রামেতে কেউ না কেউ কোথাও না কোথা থেকে ঠিক দেখেই ফেলবে, তারপর তিলকে তাল বানিয়ে দেবে এখানকার মানুষরা। সেই ভয়তেই তে হাতটা ধরতে দেয়নি জাংকুককে। জাংকুক দুদিকে মাঠের জমি, চারিদিকে ধান গাছ, মাঝখান দিয়ে সরু আল গেছে। সরু আল বরাবর হেঁটে চলেছে তেকে নিয়ে। দুটো জমি পেরিয়ে গিয়েই জাংকুকদের বিশাল বড় বড় জমি আছে, মাঠেতে ধানে ভর্তি। সেই সমস্ত জমিগুলো জাংকুকরা লোকজন দিয়ে চাষ করায়। সেখানে ছোট ছোট ঘর করা আছে, আলের পাশে বাঁধা আছে। সেই সমস্ত ছোট ছোট বেড়ার ঘরগুলোতে চাষিরা এসে বৃষ্টি টিষ্টি পড়লে সেখানেতে আশ্রয় নেয়। জাংকুক সোজা তেকে নিয়ে সেরকম একটা ঘরেতে ঢুকে যায়। এই মুহূর্তে কেউ কোথাও নেই। মাঠের মধ্যে ছোট্ট একটা ঘরেতে শুধুমাত্র তে আর জাংকুক বেড়ার ছাউনির নিচে বসে আছে। জাংকুক নিজের স্কুল ব্যাগটাকে সাইডে রেখে তাড়াতাড়ি করে খড়ের বান্ডিলগুলোকে জড়ো করে। তারপর বেড়ার ছাউনির ফোকর থেকে একটা দেশলাই কাঠি বের করে, কারণ জাংকুক জানে এখানে চাষিরা যখন থাকে দেশলাই জ্বালিয়ে বিড়ি টিড়ি খায়। তাই জাংকুক সেই সমস্ত কথা জানতো, কারণ সে মাঝে মাঝেই এখানে জমি দেখতে আসে তার বাবা আর দাদুর সাথে। জাংকুক তাড়াতাড়ি করে খড়ের ছোট ছোট বান্ডিলগুলোতে আগুন লাগিয়ে দেয়, সাথে তার মধ্যে কয়েকটা চেলা কাঠও ফেলে দেয়। নেতে আগুনটা জ্বলছে, এর মধ্যে জামা হাত পা যতটুকু শোকায় শিখে নে। তাড়াতাড়ি এখান থেকে একটুখানি শুকিয়ে গেলেই তারপর আমরা এখান থেকে দুজনে চলে যাব। তে এখনো পর্যন্ত কেঁদে চলেছে। তের বুকটা ভয়ে ঢিপ ঢিপ করছে, শুধু মনে হচ্ছে কখন সে গিয়ে বাড়ি পৌঁছবে। এমনিতেও দেরি হয়ে যাচ্ছে। তার বাবা যদি বাড়িতে প্রশ্ন করে কি উত্তর দেবে, তার মাকেই বা কি বলবে। জাংকুক ভাইয়া, আমার না খুব ভয় করছে, যদি আমাদেরকে কেউ এখানে দেখে ফেলে তাহলে কি হবে? ভয় কেন পাচ্ছিস? আমি আছি তোতে। যত রাতি হোক না কেন আমি তোকে বাড়ি পৌঁছে দিয়ে তারপর বাড়ি যাব। তাড়াতাড়ি আগুনের কাছে নিজের ওড়নাটা শুকিয়ে নে। তে যেই না নিজের ওড়নাটাকে আগুনে শুকোতে দিতে যাবে, তখনই সাথে সাথে তে আর জাংকুক শুনতে পায় কারা যেন কথা বলতে বলতে এই দিকেই আসছে, পায়ের শব্দ হচ্ছে। তে আর জাংকুক দুজনেই ভয় পেয়ে যায়। এই অবস্থায় কেউ যদি ওদেরকে দেখে, সবাই ভুলভাল ভাববে, কেউ ভালো চোখে দেখবে না। জাংকুক সাথে সাথে ছোট্ট ঘরের খড়ের ছাউনির মধ্যে পিছন দিকে কয়েকটা খড় চাপানো গাদা আছে। সেই খড়ের গাদার পিছনে একদম সরু একটা জায়গা আছে, ছোট্ট করে ঘরের মতো। সেইখানেতে তের হাতটা ধরে তাড়াতাড়ি করে ঢুকে যায়। দুজন ঢোকার মতো পজিশন নেই, কিন্তু জাংকুক বাধ্য হয়ে তেকে নিজের সাথে জড়িয়ে ধরে সেখানের মধ্যে খড়ের গাদার ভিতরে ঢুকে যায়। দুজনেই দুজনের শরীরে একদম লেপ্টে গিয়েছে। জাংকুক শক্ত করে চেপে তেকে নিজের কাছে ধরে রেখেছে। তেও একদম জাংকুকের গায়ের সাথে লেপ্টে গেছে, যাতে খড়ের গাদাটা বাইরে থেকে কেউ দেখে বুঝতে না পারে তার ভিতরে কেউ ঢুকে আছে। তে আর জাংকুক প্রচন্ড জোরে জোরে শ্বাস নিচ্ছে, দুজনের বুকই ওঠানামা করছে। দুজনকার বুক একে অপরের সাথে লেপ্টে গিয়েছে। জাংকুক স্পষ্ট ফিল করতে পারছে তের নরম বুকটা, আর তে পর্যন্ত ফিল করতে পারছে জাংকুকের শক্ত মাস্কিউলার চেস্ট। দুজনেরই হার্টবিট প্রচন্ড পরিমাণে বেড়ে গেছে। বুকের ধুকপুকুনি দুজনেই দুজনেরটা ফিল করতে পারছে। জাংকুকের মাথা নষ্ট হয়ে যাচ্ছে। প্রথমবার তেকে জড়িয়ে ধরেছে, সমস্ত শরীরের সাথে শরীর লেপ্টে গিয়েছে। বুকের স্পর্শের অনুভূতি পাচ্ছে। জাংকুকের মাথায় প্রায় পাগল পাগল অবস্থা। জাংকুকের উপর দিয়ে ঝড় চলছে, মাথা নষ্ট হয়ে যাচ্ছে। কি করবে না করবে কিছুই বুঝতে পারছে না। এদিকে তে লজ্জায় শেষ হয়ে যাচ্ছে, তার উপরে তেরও হার্টবিট প্রচন্ড পরিমাণে বেড়ে গেছে। তের বিশ্বাস হচ্ছে না সে সত্যি সত্যি জাংকুককে জড়িয়ে ধরে আছে। খুব লজ্জা করছে, তার বুকটা জাংকুকের বুকের সাথে একেবারে লেপ্টে আছে। জাংকুকের শরীর মন দুটোই পাগল পাগল লাগছে। তার উপরে জাংকুকের দুটো হাত তের পিঠের উপরে ছিল। তের অন্তর্বাসটা স্পষ্টভাবে জাংকুকের হাতে ঠেকছে। জাংকুক আরো বেশি পাগল হয়ে যাচ্ছে। মনে হচ্ছে তেকে নিয়ে আর একটু কিছুক্ষণ থাকলেই তাকে আর সামলানো যাবে না। হঠাৎ করে তে আওয়াজ পায়, আগের মতন পায়ের আওয়াজ, আর কথা বলার শব্দ আর আসছে না। জাংকুক ভাইয়া, মনে হয় আর কেউ নেই, চলে গেছে। ছাড়ো, চলো আমরা এখান থেকে চলে যাই।
নয়তো কেউ দেখে ফেললে এর থেকেও বড় কিছু ঘটে যাবে। জাঙ্কুকের চোখ মুখ নাক সমস্ত কিছু লাল হয়ে গেছে। জাঙ্কুক আর ব্যাপারটাকে বেশি বাড়াতে চায় না। জাঙ্কুক চুপচাপ ওখান থেকে তের হাত ধরে তাড়াতাড়ি করে মাঠের আলপে তাড়াতাড়ি করে বাড়ি চলে আসে। প্রথমে তেকে সে বাড়িতে ছেড়ে দিয়ে তারপর সে নিজেও নিজের বাড়ি চলে যায়। তে এই যাত্রায় বড় বাঁচান বেঁচে গেছে। তে বাড়িতে ঢুকে দেখে এখনো পর্যন্ত তার বাবা দোকান থেকে ফেরেনি। তের মাও রান্নাঘরে আছে। তে চুপচাপ পা টিপে টিপে নিজের ঘরে ঢুকে গিয়ে নিজের ড্রেস ভেস চেঞ্জ করে বিছানায় বসে পড়ে। ঘড়িতে রাত 8টা বাজে। ইউনো দোকান থেকে ফিরেছে। ইউনো সবার প্রথমে বাড়ি ঢুকে কলে হাত পা ধুতে ধুতে তের মাকে জিজ্ঞাসা করে, মেয়েটা কোথায়? পড়তে বসেছে? আমার ওর সাথে কিছু কথা আছে। হ্যাঁ, তে তো অনেকক্ষণ আগেই পড়তে বসে গেছে। কেন, কিছু হয়েছে? দেখো, মেয়েটা বড় হয়েছে, তাই ওকে বেশি বকাঝকা করো না, এই বয়সটাই এরকম। ইউনো লিসার কথায় বেশি পাত্তা না দিয়ে সোজা তের রুমে ঢুকে গিয়ে তেকে গম্ভীর গলায় জিজ্ঞাসা করে, তে তোমাকে আজকে ডাক্তার বাবুর ছেলে জাংকুক বাড়ি পৌঁছে দিয়েছে? কবে থেকে জাংকুকের সাথে এত মেলামেশা চলছে? পাড়ার দোকানের ছেলেগুলো আমাকে দেখে খবর দিল। ইউনোর কথা শুনে তের মুখ সাথে সাথে শুকিয়ে যায়, বুক কেঁপে ওঠে। তাড়াতাড়ি করে দাঁড়িয়ে পড়ে মাথা হেঁট করে ইউনোকে জবাব দেয় তে, না বাবা, আসলে জিমিনের সাথে স্কুলের পরে বাজারে গিয়েছিলাম, আসতে সন্ধ্যা হয়ে গিয়েছিল, আসতে ভয় করছিল, তাই জাংকুক ভাইয়ের সাথে দেখা হবার পর জাংকুক ভাইয়া পৌঁছে দিয়ে গেছে, এর থেকে আর বেশি কিছু নয় বাবা। এটা যেন সত্যি হলেই আমি খুশি হব। আর তাছাড়া দ্বিতীয় দিন যেন আমি আর কারোর মুখ থেকে এরকম তোমার নামে কোনো কথা না শুনতে পাই। গ্রামের মধ্যে আমার একটা সম্মান আছে। আমার ছোটখাটো দোকান, ছোট মধ্যবিত্ত খেটে খাওয়া মানুষ আমরাতে। আমরা জাংকুকদের মতো গ্রামের অত বড় লোক নই। আর কিছু হলে গ্রামের মধ্যে মেয়েদেরই দোষ হয়, ছেলেদের না। সেই ব্যাপারটা তোমাকে বুঝতে শিখতে হবে। জাংকুকের ব্যাপার স্যাপার আলাদা, গ্রামের মধ্যে আমাদের ব্যাপার আলাদা, ওদের সাথে আমাদের অনেকটা পার্থক্য। যদি কোনোদিনও কেউ তোমাকে জাংকুকের সাথে ভুল বোঝে, তাহলে জাংকুকের বাবা বড় লোক, জাংকুককে কেউ কিচ্ছু বলবে না। যত না বেশি জাংকুকের বদনাম হবে, তার চেয়ে 10 গুণ বেশি গ্রামের মধ্যে তোমার নামে বদনাম হবে। নিজের মেয়ে বলে বলছি না, এমনিতেও তুমি সুন্দরী। বাবাদের যে একখানা সুন্দরী মেয়ে থাকলে সেই বাবার মাথায় যে কত চাপ থাকে, সেটা তুমি বুঝতে পারবে না তে। পড়াশোনা যেমন করছো করো, খেটে হলেও আমি তোমাকে পড়াশোনা করাবো। যত দূর পড়তে চাও পড়াবো, গ্রাম বলে পিছিয়ে রাখবো না। কিন্তু আমার মুখটা যেন কালো না হয়, আমি যেন মুখ উঁচু করে বাঁচতে পারি, এই কথাটা শুনে রাখো তে। কড়া কড়া কথাগুলো শুনিয়ে দিয়ে ইউনো ঘর থেকে চলে গেল। আসলে ইউনো তেকে অনেক কড়া শাসনের মধ্যে রাখে। যত বেশি বড় হচ্ছে তত বেশি রেস্ট্রিকশন সে রাখে। পরের দিন স্কুলের বড় মাঠেতে প্রেয়ার করছে ছেলেমেয়েরা রোজকার মতো। জাংকুকও দাঁড়িয়ে আছে প্রেয়ার লাইনে, কিন্তু জাংকুকের নজর তের দিকে। ছেলেদের লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে এক দৃষ্টি তের দিকে তাকিয়ে আছে। জাংকুক কাল সারা রাত ছটপট করেছে শুধু তেকে দেখবে বলে, কখন সকাল হবে, কখন স্কুলে যাবে আর গিয়ে তের মুখটা দেখতে পাবে। কালকের পর থেকে স্কুলে এসে যখনই তেকে দেখেছে, বারবার যেন জাংকুকের বুকটা কেঁপে কেঁপে উঠছে যতবার তেকে দেখছে। প্রেয়ার শেষ হয়ে যাবার পর সমস্ত ছেলে মেয়ে মাঠ থেকে তাদের ক্লাসরুমে ঢুকে যাচ্ছিল। জাংকুক তাড়াতাড়ি করে তের কাছে আসতেই জাংকুকের চোখে হঠাৎ করেই একটা অন্যরকম জিনিস চোখে পড়লো। এই তে, তোর জামায় রক্ত লেগে কেন রে? তের বুকটা কেঁপে উঠলো, মাথা হেঁট হয়ে গেছে। মনে হচ্ছে লজ্জায় মান সম্মান সব চলে গেছে জাংকুকের সামনে। তের চোখ থেকে জল পড়ার মতন অবস্থা। আজ তো জিমিনও আসেনি স্কুলেতে, তার উপর তে নিজের সাথেও কোনো ব্যবস্থা নিয়ে আসেনি। কি করবে? তার থেকেও বড় ধাক্কা লাগছে তের বুকে, জাংকুক কেন চোখে দেখতে পেল? জাংকুকের সামনে এটা হতে হলো, সে মুখ দেখাবে কি করে? তে সারা শরীর কাঁপছে, তে প্রায় কেঁদে ফেলেছে। জাংকুকের দিকে তাকিয়েই তে দৌড়ে গার্লস টয়লেটে গিয়ে ঢুকে পড়েছে। দরজা বন্ধ করে দিয়ে কাঁদতে শুরু করেছে ভিতরে। জাংকুকও সাথে সাথে তের পিছনে দৌড়ে দৌড়ে গার্লস টয়লেটের কাছে এসেছে। গার্লস টয়লেটের ভিতরেতে বাইরে, দরজার বাইরে জাংকুক দাঁড়িয়ে আছে। এই তে কি হয়েছে? কাঁদছিস কেন এভাবে? বল না আমাকে কি হয়েছে? কি বলবো জাংকুক ভাইয়া, তুমি কেন দেখলে, কেন এভাবে বললে? গার্লস প্রবলেম। আমি এখন কি করব? আমি তো সাথে করে কিছু নিয়ে আসিনি, জিমিনও আসেনি, কি হবে? জাংকুক বুঝে গেছে তের কি হয়েছে। তুই দাঁড়া তে, তুই কোথাও যাবি না, তুই বাথরুমে দাঁড়িয়ে থাকবি, আমি এক্ষুনি আসছি।
যাব আর আসবো। জাঙ্কুক মেন গেটের দিকে তাকিয়ে দেখে স্কুলের গেট বন্ধ হয়ে গেছে। একবার টিফিনে খোলে আর একবার ছুটির সময় খোলে। তার কোনো রাস্তা নেই, তাকে পাঁচিল ডিঙিয়ে যেতে হবে। জাঙ্কুক সোজা স্কুলের পিছন দিকের পাঁচিলটা ডিঙিয়ে রাস্তায় নেমে পড়ে। এক দৌড়ে চলে যায় ওষুধের দোকানে। সোজা ওষুধের দোকানে গিয়ে একটা স্যানিটারি ন্যাপকিন কিনে আনে। কিন্তু ওষুধের দোকানওয়ালা জাঙ্কুককে হাঁ করে সন্দেহের দৃষ্টিতে দেখছিল। জাঙ্কুক সেদিকে কোনো রকম পাত্তা দেয় না। সোজা স্যানিটারি ন্যাপকিনের প্যাকেটটাকে জামার ভিতরে ঢুকিয়ে নিয়ে আবারও পাঁচিল ডিঙিয়ে স্কুলের ভিতরে ঢুকে পড়ে। কিন্তু সেই মুহূর্তে তার দূর থেকে দাঁড়িয়ে কাই নামের একটা ছেলে জাঙ্কুককে দেখে ফেলে। জাঙ্কুককে পাঁচিল ডিঙিয়ে ঢুকতে দেখে কাই জাঙ্কুকের দিকেই আসছিল, কিন্তু জাঙ্কুক তাড়াতাড়ি করে আবারও দৌড়ে তে যেখানে আছে গার্লস টয়লেটে চলে যায়। পিছনে পিছনে কাইও আসে। তে দরজা খোল, আমি জাঙ্কুক ভাইয়া, আমি এনেছি তোর জন্য, সাইড দিয়ে নিয়ে নে। তে আস্তে আস্তে কাঁদতে কাঁদতে দরজাটা হালকা ফাঁক করে হাত বাড়িয়ে জাঙ্কুকের হাত থেকে প্যাকেটটা নিচ্ছে। ঠিক তখনই কাই এসে জাঙ্কুককে বলে, এই জাঙ্কুক, তুই গার্লস টয়লেটের এখানে কি করছিস রে? আর তোর হাতেতে কালো প্যাকেটে মোড়া ওই জিনিসটা কি? তুই কি দিচ্ছিস? কে আছে ভিতরে? জাঙ্কুক কাইয়ের দিকে তাকিয়ে রাগী গলায় বলে, তুই যা এখান থেকে, তোর জেনে লাভ নেই, যা ভাগ। জাঙ্কুক তাড়াতাড়ি করে তের হাতে প্যাকেটটা ধরিয়ে দিয়ে বাথরুমের দরজাটা বন্ধ করে দেয়। কাই তখন রেগে গিয়ে বলে, আচ্ছা, ভিতরে ভিতরে এই সমস্ত জিনিস চলছে, দাঁড়া, আমি স্যারকে গিয়ে এক্ষুনি বলবো। কাই এক দৌড়ে হেড স্যারের রুমে চলে যায়। প্রিন্সিপালের রুমে গিয়ে প্রিন্সিপালকে জাঙ্কুকের নামে বলে। যা দেখেছে তা তো জানি না, আর উল্টো পাল্টা গিয়ে বলে। প্রিন্সিপাল সাথে সাথে গার্লস টয়লেটের কাছে এসে সেটাই দেখতে পায়। জাঙ্কুক বাইরে দাঁড়িয়ে আছে, হাতেতে তার কালো প্যাকেট। কারণ তে বেরিয়ে গিয়ে জাঙ্কুকের হাতে কালো প্যাকেটটা ধরিয়ে দিয়ে বলেছে যে বাকি প্যাকেটের জিনিসগুলো যেন ফেলে দেয়। আসলে তে মনে মনে অনেক খুশি, জাঙ্কুক তাকে এই বিপদের হাত থেকে বাঁচিয়েছে। কিন্তু সেই প্যাকেটটাকে ফেলতে পারবে না, তার লজ্জা করবে যদি কেউ দেখে ফেলে। জাঙ্কুক তবুও পাঁচিলের ওই পারেতে গিয়ে প্যাকেটটা ফেলে দিতে পারে, তাই সে জাঙ্কুকের হাতে দিয়েছিল। কিন্তু প্রিন্সিপাল এসে ঠিক সেই টাইমেই তাদের দুজনকে দেখেছে। তে, জাঙ্কুক, তোমরা দুজনে এরকম কি করছো? হাতেতে কিসের প্যাকেট দেখি? প্রিন্সিপাল প্যাকেটটা কেড়ে নিয়ে দেখতেই প্রিন্সিপালের চোখ দাঁড়িয়ে যায়। দাঁড়াও, তোমরা দুজনে এতবার বেড়ে গেছো, দুজনেরই গার্জেন কল হবে, আমার অফিসে এসো। প্রিন্সিপালের ঘরেতে গার্জেন কল করা হয়েছে। তের বাবা ইউনো এসেই তেকে সজোরে একটা গালে থাপ্পড় বসিয়ে দেয় সবার সামনে। কাল রাত্রিতে অত ভালো করে বোঝানোর পর আজ আমাকে সকালে এই দিন দেখতে হলো। এই কারণে আমায় গার্জেন কলে আসতে হলো। জাঙ্কুককে কে কটা কথা বলবে, যত কথা তো তোমাকে শুনতে হবে। কি করে মুখ দেখাবে? আমি কি করে মুখ দেখাবো? সমস্ত বদনাম তোমার হবে। জাঙ্কুক ছেলে, ওর বদনাম কম হবে। লজ্জা করলো না এত ঘনিষ্ঠভাবে মিশতে? নামজুন ইয়োনোর কাজে কিছু বললো না, উল্টে প্রিন্সিপালের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, স্যার, আপনি আমাকে কেন এখানে ডেকেছেন? দেখুন নামজুন বাবু, আপনাদের অনেক নামডাক আছে এই গ্রামেতে, সেটা আমিও জানি। আপনি অনেক গণ্যমান্য ডাক্তার। জাঙ্কুকের এই কাজে আমার কোনো আপত্তি নেই, কিন্তু জাঙ্কুক রুলস ব্রেক করেছে স্কুলের। পাঁচিল ডিঙিয়ে বাইরে গিয়েছিল, পাঁচিল ডিঙিয়ে ভিতরে ঢুকেছে। ও তো স্কুলের কোনো ম্যাডাম বা স্যারের কাছ থেকে হেল্প নিতে পারতো, ও তা করেনি। এই কারণেই আপনাকে ডাকা। মানছি আমার ছেলে ভুল করে ফেলেছে। আসলে আমার ছেলে ইম্যাচিওর, মাত্র 16 বছর বয়স, তাই সে সেই টাইমে বুঝতে পারেনি আপনাদেরকে বলবে। কিন্তু ও যে কাজটা করেছে একদম জেন্টলম্যানের মতো কাজ করেছে। আমি আমার ছেলের কাছে ভীষণ গর্ববোধ করি, আমি প্রাউডও। আর তাছাড়া আমার ছেলে যে আপনাদেরকে বলেনি, সেই দোষটা তো আপনাদের। স্যার হিসেবে কি আপনাদের কর্তব্য ছিল না এই ব্যাপারটা নিয়ে খোলাখুলি ছেলে মেয়েদের মনে অ্যাওয়ারনেস জাগানো, ছেলেদেরকে শেখানো যেটা একটা নর্মাল ব্যাপার, স্বাচ্ছন্দ্যভাবে তাদের সাথে আলোচনা করা, তাদেরকে ঠিকটা শেখানো? হয়তো আপনারা যদি ফ্রেন্ডের মতন মিশে তাদেরকে এই শিক্ষাটা দিতেন, তাহলে হয়তো আমার ছেলে পাঁচিল ডিঙিয়ে না গিয়ে সবার প্রথমে হয়তো আপনাদেরই বলতে আসতো এটা নিয়ে। আপনারা তো শুধু বইয়ের পড়া পড়ান, সেটাকে কি প্র্যাকটিক্যালি তাদের লাইফে প্রয়োগ করে দেখেন? আপনারা কি শেখান? মানুষে কি শেখে? জিনিসটাকে লুকোতে, চাপা দিতে। কেন লুকোবে, কেন চাপা দেবে? ছেলেরা জানলে, ভালোভাবে শিখলে তবেই তো সে একটা মেয়েকে গিয়ে হেল্প করতে পারবে। বন্দুক সবার হাতে থাকে স্যার, কেউ সেটাকে দেশ রক্ষার জন্য ইউজ করে, কেউ সেটাকে চুরি ডাকাতির জন্য ইউজ করে। তো পিরিয়ড সম্পর্কে ছেলেদেরকে বললে, তাদেরকে মেয়েদেরকে শ্রদ্ধা করতে শেখালে, তবেই না তারা মেয়েদের ব্যথাটা বুঝবে ওই টাইমে মেয়েরা কি ফেস করে। বা নামজুন ভাই, আপনি এসব কি কথা বলছেন? আমার মেয়ে, তাই আমি বুঝি বদনামটা আমার মেয়ের হবে। আপনার ছেলেকে তো কেউ কিছু বলবে না, সমস্ত দোষ তো আমার মেয়ের নামে গিয়ে পড়বে। এই শিক্ষা দিচ্ছেন, আবার ছেলের হয়ে কথাও বলছেন। হ্যাঁ বলছি, কারণ এই শিক্ষাটা আমি আমার ছেলেকে দিয়েছি।
বলেছি মেয়েদেরকে এই সময় হেল্প করতে। ওকে তো আমি এসব ব্যাপার নিজে শিখিয়েছি, কারণ আমার ভয় ছিল আমার ছেলে যেন উল্টো পাল্টা না শিখে ফেলে, তাই সঠিক শিক্ষাটা আমিই দিয়েছি। কিন্তু পাঁচিল ডিঙিয়ে পালিয়ে যাওয়ার শিক্ষাটা আমি দিইনি। ওটা হয়তো স্কুল দিলে ও পাঁচিল ডিঙিয়ে পালাতো না। আমি একজন ডক্টর, এই সমস্ত ব্যাপারে খুব ভালো করেই জানি। হয়তো আপনার বাবা যদি আপনাকে দাঁড়িয়ে এই শিক্ষাটা দিত, তাহলে আপনি হয়তো বুঝতে পারতেন আপনার মেয়ে ওই টাইমে মাঠে দাঁড়িয়ে কি ফিল করেছিল। আমি একজন ডক্টরই অন্য ভাই, আমার কাছে রোজের হাজার হাজার মহিলা ডাক্তার দেখাতে আসে। কই তখন কোথায় থাকে তাদের লজ্জা? কই আমরা তো কখনো লজ্জা নিয়ে ডাক্তারি করি না। তাহলে তো মানুষকে ভালো করাই যাবে না। ওষুধের দোকানে খোলাখুলি অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে বিক্রি হয়, টিভিতে অ্যাডস চালায়, তার বিষয়ে কোনো লজ্জা নেই। শুধু একজনকে দিলেই সেখানে লজ্জা, সেখানেই কালো প্যাকেটে মুড়ে এটা দিতে হবে। বাহ, কি বিচার করেন! আর বাইরের লোক দোষ দেবার আগে আপনি নিজে বাবা হয়ে নিজের মেয়েকে দোষ দিচ্ছেন। নিজের দোষটা দেওয়া বন্ধ করুন, তাহলে দেখবেন বাইরের লোকেও দোষ দেওয়া বন্ধ করে দিয়েছে। ইউনো ভাই, আপনি আজকে যে ব্যাপারটাকে এত বড় করে দেখলেন, নিজের মেয়ের গালে থাপ্পড় মারলেন এই ব্যাপারটার জন্য, কয়েক বছর পরে দেখবেন এই ব্যাপারটা এতটাই ছোট হয়ে গেছে যে এই ব্যাপারটাকে কেউ গুরুত্বই দেয় না। দেশ যেভাবে ডেভেলপমেন্ট হচ্ছে, সবাই যেভাবে এগিয়ে আসছে, আপনিও দেখবেন সময়ের সাথে সাথে এই সমস্ত ব্যাপার ভুলে যাবেন, আপনিও এগিয়ে যাবেন। অল দ্য বেস্ট ইউনো ভাই। জাঙ্কুক, চলো এখান থেকে, আমার পেশেন্ট দেখার আছে, আমার এত সময় নেই এখানে ছোটখাটো ব্যাপারের জন্য। বাবা, আমি যাব না। দেখো না ইউনো আঙ্কেল কিভাবে তের গালে থাপ্পড় মেরেছে, তের গালটা লাল হয়ে গেছে বাবা। জাঙ্কুকের চোখ বেয়ে টপ টপ করে জল পড়ছে তের মুখের দিকে তাকিয়ে। সে ভাবছে তেকে যদি আরো বেশি মারে বাড়ি গিয়ে। নামজুন নিজের ছেলের দিকে তাকিয়ে বুঝতে পারে জাঙ্কুকের তের প্রতি ফিলিংস আছে। এই বয়সে এটাই স্বাভাবিক। নামজুন কড়া গলায় জাঙ্কুককে বলে, জাঙ্কুক, ওটা ওদের পার্সোনাল ম্যাটার, ওনার মেয়ে উনি শাসন করবে, তুমি নাক গলাবে না, চলো এখান থেকে। নামজুন জাঙ্কুকের হাত ধরে টেনে নিয়ে চলে যায়। আজ পরিস্থিতি পাল্টে গেছে, সময়ের সাথে সাথে লোকের চিন্তা ভাবনাও বদলে গেছে। ইউনো আগের থেকে অনেক পাল্টে গেছে। আজ তেকুকেরও স্ট্যাটাসের পরিবর্তন হয়েছে, তেকুকের জীবনও অন্যরকম হয়ে গেছে। তে জাঙ্কুকের খোলা বারান্দায় দাঁড়িয়ে আছে আকাশের দিকে মুখ করে। সামনে একটা বিশাল বড় পুকুর, তার পাশেই আছে সরু রাস্তা, তার পাশে মাঠ। সামনের দিকে আরো বাড়ি আছে যেগুলো ছোট ছোট। এলাকাতে জাঙ্কুকদের বাড়িটাই সব থেকে বড়। উপরের আকাশের দিকে তাকিয়ে আছে। পূর্ণিমা রাত্রি, চাঁদ উঠেছে। চাঁদের ফটোটা ঠিক জলের মধ্যে আয়নার মতো ভেসে উঠেছে। সাথে মাতাল করা ঝোড়ো হাওয়া চালাচ্ছে। এদিক ওদিক থেকে হাওয়া এসে তের চুলগুলো এলোমেলো করে দিচ্ছে। তে একটা নীল রঙের শাড়ি পরে দাঁড়িয়ে আছে। নীল রঙের শাড়ির আঁচলটা তে 10 বার সামলাচ্ছে, মাথায় ঘোমটা টানছে, কিন্তু 10 বার হাওয়ায় মাথা থেকে উড়ে উড়ে তের পিঠের মধ্যে পড়ে যাচ্ছে। তেকে দেখতে অপূর্ব লাগছে। তার উপরে পায়ে নুপুর পড়ে আছে, যেটা ঝিনঝিন করে একবার দুবার পা নাড়ালে এমনিই তার শব্দ হচ্ছে। আজকের রাত্রিটা তের কাছে ভীষণ স্পেশাল। ঘরটা পুরোটাই গোলাপ ফুল দিয়ে সাজানো, ছোট ছোট মোমবাতিও জ্বলছে, কিন্তু এত পরিমাণে ফুলের গন্ধে তের মাথা ধরে যাচ্ছিল। তাই খানিকক্ষণ বারান্দায় এসে দাঁড়িয়ে আছে। জানালা কপাট পুরোটাই চারিদিকে খোলা, যাতে খোলা বাতাস ঘরের ভিতরে প্রবেশ করতে পারে। আর এদিক থেকে ঝোড়ো দক্ষিণা হাওয়ায় তের মনটা আরো বেশি ফুরফুরে হয়ে যাচ্ছে। সমস্ত কিছুই যেন রঙিন লাগছে, আর চারপাশটা যেন খুব সুন্দর। প্রকৃতির মনোরম পরিবেশ যেন আকাশ থেকে বৃষ্টির মতো নেমে এসেছে। জাঙ্কুক এইমাত্র রুমে প্রবেশ করেছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো রাত 12টা বেজে গেছে। রুমে ঢুকতেই জাঙ্কুকের বুকটা ধুকপুক করছে। হাজারো এক্সাইটমেন্ট চলে এসেছে তার ভিতরে। আজ তার মনের মানুষ, যাকে ছোটবেলা থেকে চেয়ে এসেছে, সেই মানুষটা সত্যি তার নিজের হয়ে গেছে। তার বউ, একান্তই তার বউ। জাঙ্কুক চিরকাল ছোট থেকে এই ঘরেই মানুষ হয়েছে, এই ঘরেই পড়াশোনা করেছে, কিন্তু এতদিন ঘরটা অন্যরকম ছিল। আজকে ঘরটার পরিবেশ একদম আলাদা। আগে তো তার সিঙ্গেল বেড ছিল, এখন সেটা পাল্টিয়ে ডাবল কিং সাইজ বেড হয়েছে। মাথার কাছে এসি আছে। বড় কাঁচের জানালাতে রং বেরঙের পর্দা ঝোলানো হয়েছে। আগে ব্যাচেলার ছেলে থাকতো, তাই কোনো রকম পর্দা ছিল না তার ঘরেতে। রুমের সাথেই অ্যাটাচ ব্যালকনি আছে। ব্যালকনির দরজাটাতেও ঘরের দেওয়ালের কালারের সাথে ম্যাচিং করে পর্দা লাগানো হয়েছে।
পুরো ঘরটাতে জাংকুকের বুক সেলফ একদিকে হয়ে গেছে, টেবিল খুব গোছানো, মডার্নাইজ ফার্নিচার, একটা খুব বড় ড্রেসিং টেবিল, একদম তাতে মেয়েদের কসমেটিক্স রাখা আছে, বিশাল বড় একটা ওয়ার্ড্রপ, যে ওয়ার্ড্রপটা জাংকুক কখনো ইউজ করতে না, কিন্তু আজকে এই ওয়ার্ড্রপেতে সমস্ত জামা কাপড় এক সাইডে তেল রাখা আছে আর এক সাইডে জাংকুকের রাখা আছে। বিশাল বড় রুমটায় পুরো রুমটাকে গোলাপ ফুল দিয়ে সাজানো হয়েছে। পুরো রুমের ভিতরে গোলাপের পাপড়িও ছড়ানো আছে। টেবিলগুলোতে ছোট ছোট ক্যান্ডেল জ্বলছে। পুরো ঘরটা আজ অন্যরকম লাগছে জাংকুকের কাছে। জাংকুক নিজে পছন্দ করে ঘরের উপরের সিলিংটা ফল সিলিং বানিয়েছে, তাতে সুন্দর একটা ছোট্ট করে ঝাড় লাগিয়েছে, যেটা দেখতে ভীষণ ভালো লাগছে। কিন্তু এই ঘরের সব থেকে যেটা মেইন জিনিস সেটা হচ্ছে তে নিজে। তে আসার পরে এই রুমটা রুম হয়ে উঠেছে। এই রুমটা এখন থেকে তাদের দুজনের, এটা জাংকুকের একান্তই প্রাইভেট নিজস্ব রুম হয়ে গেছে। আর এই রুমটা তেকে ছাড়া এতদিন অচল ছিল। জাংকুক সোজা দরজা বন্ধ করে জানালাগুলোকেও বন্ধ করে দেয়, পর্দাগুলোকে টেনে দেয় ঘরের মধ্যে, যাতে বাইরের বাতাস না আসে। সোজা রুম লক করে ব্যালকনিতে গিয়ে পিছন থেকে তেকে জড়িয়ে ধরে আর হাতটা তের শাড়ির আঁচলের ফাঁক দিয়ে সোজা প্রবেশ করিয়ে তের পেটের মধ্যে রাখে। তে জাংকুকের স্পর্শে সাথে সাথে কেঁপে চোখ বন্ধ করে ফেলে। কি করছো কি এভাবে এখানে ব্যালকনিতে? চুপ, আমার বউকে আমি ধরবো। এখন থেকে তো তুই আমার বউ হয়ে গেছিস, তাই না? বউকে ধরার জন্য কি লাইসেন্স লাগে? সেই লাইসেন্সটা তো বিয়ে করে আমি পেয়ে গেছি। তুই জানিস বাবু, তোকে আজকে মারাত্মক লাগছে নীল রঙের শাড়িতে। তোকে দেখে না আমার হার্ট অ্যাটাক করার মতো অবস্থা হয়ে গেছে। আজ থেকে তো আমি আদর করবো তোকে, শুধু আমি তো তোকে টাচ করতেই পারি। আজ থেকে তো আমি তোকে আদর করব অনেক বেশি বেশি। আমার আদরের মাত্রা সহ্য করতে পারবি তো? আমার বউ হয়েছিস তো তুই। তে জাংকুকের এই ধরনের কথায় পুরোপুরি লজ্জায় লাল হয়ে গেল, মাথাটা নিচের দিকে নামিয়ে নিচ্ছে, কিন্তু জাংকুক নামাতে দিচ্ছে না, বারবার মুখটাকে তার দিকে ঘুরিয়ে দিচ্ছে। তে তাকাবে না বলে আবারও আকাশের দিকে তাকিয়ে আছে। কি হলো ও তে সোনা, কি হলো তে বাবু? একটু আমার দিকে তাকাও না। এতদিন তো লুকিয়ে লুকিয়ে দেখতে, আর চোখে দেখতে রাস্তা দিয়ে, আজ কাছে আছি, জড়িয়ে ধরে আছি, দেখা যায় না? আগে তো জাংকুক ভাইয়া বলে আমার মাথাটাই নষ্ট করে দিতে। ঘরে চলো না, আমার ঘুম পাচ্ছে, আমি অনেক বেশি টায়ার্ড আছি, কাল সকাল সকাল উঠতে হবে, দেরি করে উঠলে হবে না। কে বলেছে কাল সকাল সকাল উঠবো? আমার বউকে নিয়ে আমি ঘুমিয়ে থাকবো। আমি যখন ঘুম থেকে উঠবো আমার বউও তখন ঘুম থেকে উঠবে, কেউ এ বাড়িতে কিচ্ছু বলবে না। আমি ছাড়া আমার বউ ঘুম থেকে উঠবে না, আর আমি যতক্ষণ ঘুমাবো আমার বউ চিরকাল ততক্ষণই ঘুমাবে, এটা আমার ফাইনাল ডিসিশন। কাল থেকে অভ্যেস করে নাও। আর আজকে ঘুমাবো মানে আজকে রাত্রে তো তোকে আমি অনেক আদর করবো। তে মনে আছে স্কুলেতে তোকে বলেছিলাম না হিরো হিরোইনের রোমান্টিক সিন দেখার সময় যে দেখিস তে তুই যখন আমার বউ হবি তোকে আমি এর থেকেও বেশি আদর করব। আজ তো সেই দিন এসে গেছে তে, তুই তো আমার বউ, আমার একটা মাত্র বউ, আমার বুকের টুকরো। তে তাড়াতাড়ি করে জাংকুকের এই ধরনের কথায় লজ্জা পেয়ে পিছন দিকে ঘুরে গিয়ে জাংকুকের বুকের মধ্যে মুখ গুঁজে নিজের মুখটা লুকিয়ে ফেলে। জাংকুককে শক্ত করে জড়িয়ে ধরে। জাংকুকও সাথে সাথে তের পিঠের মধ্যে হাত দিয়ে তেকে শক্ত করে জড়িয়ে ধরে নিজের মুখটাকে তের গলার মধ্যে ডুবিয়ে দেয়। এসছি, আপনি কি সমস্ত কথা বলছেন? আমার লজ্জা করছে। ছোট থেকেই না তুমি অনেক বেশি নির্লজ্জ। হ্যাঁ আমি নির্লজ্জ, শুধু তোর জন্য। চুপ, আমি আর নিতে পারছি না, এবার তো মুখটা বন্ধ করো। ইস, বন্ধ কি করব? আজ তো অনেক কিছু দেব তোকে, তোর তো এখনো নেওয়ার অনেক কিছু বাকি আছে। কথাটা বলে জাংকুক সোজা তেকে কোলে তুলে নেয়। কোলে তুলে নিয়ে বেডরুমের মধ্যে ঢুকে গিয়ে তেকে আস্তে করে বিছানায় শুইয়ে দেয়। নাইট ল্যাম্প আগে থেকেই জ্বলছে। জাংকুক গিয়ে ক্যান্ডেলের বাতিগুলোকে ফুঁ দিয়ে নিভিয়ে দেয়, তারপর ব্যালকনির দরজাটা বন্ধ করে দেয়, দিয়ে এক পা করে বিছানার দিকে আসতে থাকে। তে হাঁ করে জাংকুকের দিকে তাকিয়ে আছে। তের বুক ধুকপুক করছে।
আমার বিশ্বাস হচ্ছে না, এটা সত্যি তো জাঙ্কুক আমার দিকে আসছে, যাকে ছোট থেকে ক্রাশ আমার উপর। সত্যি সেই সেই জাঙ্কুকেরই বউ হয়েছে আমি, জাঙ্কুকেরই রুমে বসে আছি। ইস, জাঙ্কুক ভাইয়া বলতাম আগে, এখন তো জাঙ্কুক হয়ে গেছে আমার। সত্যি আমি কুকির রুমে বসে আছি, কুকির বিছানায় বসে আছি, ব্যালকনিতে বসে আছি ওর বউয়ের সাজ সেজে, আমার দিকেই আসছে। সত্যি আমাকে আদর করবে। ইস, ছি, কি লজ্জা লাগছে তে, মনে হচ্ছে খাট ভেঙে নিচে পড়ে যায়, মাটির ভিতরে ঢুকে যায়। সত্যি সত্যি সেসব হবে নাকি? ও মাই গড, তে নির্লজ্জার মতন মনে মনে কি ভেবে চলেছিস? একটু তো লজ্জা পা ভিতরে ভিতরে। লজ্জা তো অনেকই পাচ্ছি, কিন্তু মনের মধ্যে এরকম ইচ্ছা কেন জাগছে আমার? ইস, তে এই সমস্ত কথাই ভাবছিল, কিন্তু হঠাৎ করেই তে কেঁপে উঠল জাঙ্কুকের স্পর্শে। জাঙ্কুক এসে তেকে সোজা জড়িয়ে ধরেছে নিজের বুকের মধ্যে। জাঙ্কুকের শক্ত বাহুডোরের মাঝখানে তে একেবারে জাঙ্কুকের শরীরের সাথে লেপ্টে গিয়েছে। জাঙ্কুককে দেখে মনে হচ্ছে তেকে পারলে নিজের বুক ভেদ করে ভিতরে ঢুকিয়ে নেয়। জাঙ্কুক প্রচন্ড পরিমাণে খুশি আজকে তিয়ংকে কাছে পেয়ে। তিয়ং প্রচুর শান্তি অনুভব করছে, শেষমেশ এই মানুষটাকে সে নিজের করে পেয়েছে, একদম নিজের করে। তিয়ং তার কাঁপা কাঁপা হাত নিয়ে আস্তে আস্তে জাঙ্কুকের পিঠটাকে জড়িয়ে ধরে সেও জাঙ্কুককে হাত করে। জাঙ্কুক তের কপালে একটা চুমু দেয়, তে সাথে সাথে চোখ বন্ধ করে নেয়। জাঙ্কুক নিজেকে আটকাতে পারল না, টপাটপ এই গালে ওই গালে কয়েকটা চুমু বসিয়ে দিল। লাস্টের চুমুটা ঠোঁটের মধ্যে দিল। জাঙ্কুক তের মুখের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুকেরও বিশ্বাস হচ্ছে না সে তে কি খাচ্ছে এই চুমুগুলো। জাঙ্কুকে তের এই লজ্জা মাখা মুখটা দেখতে ভীষণ ভালো লাগছে। তে এখনো চোখ বন্ধ করেই আছে, চোখটাকে আর খুলতে পারছে না জাঙ্কুকের মুখের দিকে তাকাতে। জাঙ্কুক বেশ এনজয় করছে এই ব্যাপারটাকে। জাঙ্কুক নিজের মুখটা নিয়ে তিয়ংয়ের গলার মধ্যে দিয়ে তিয়ংয়ের গলাতে ছোট্ট ছোট্ট চুমু খেতে লাগলো, সাথে নিজের জিভ দিয়েও অনেক বেশি বেশি ঠোঁট দিয়ে কামড় দিতে লাগলো। তিয়ংয়ের গা শিউরে উঠছে, মুখের কথা হারিয়ে যাচ্ছে, পুরোপুরি মাতাল হয়ে যাচ্ছে জাঙ্কুকের স্পর্শে। যেন মনে হচ্ছে সারা শরীরটাই জাঙ্কুকের বশে চলে যাচ্ছে। জাঙ্কুক ভাইয়া, কি করছো? থাক না, আজকে পরে করো, আজকে করো না। হোয়াট ভাইয়া? তোর স্কুল লাইফ থেকে আমাকে ভাইয়া বলে ডাকটা কখনো যাবে না, তাই না? আমি কোন দিক থেকে তোর ভাইয়া হই রে? তোকে কতবার বলেছি ভাইয়া বলে আমাকে ডাকবি না। তোর সাথে আমার বিয়ে হয়ে গেছে, তুই এখন আমাকে ভাইয়া বলিস? তোর 14 গোষ্ঠীর সম্পর্কের মধ্যে আমি তোর কেউ হই না, তাও তুই আমাকে ভাইয়া বলিস? বাহ, নিজের হাজবেন্ডকে তে ম্যাডাম ভাইয়া বলে ডাকবে, তাই না? সরি ডাকবো না, কি করবো, ছোটবেলা থেকে অভ্যেস হয়ে গেছিল না, স্কুল লাইফ থেকে ডেকে ডেকে। এখনো স্কুলে পড়িও না যদিও, বাট এতদিনের অভ্যাস, তাই আর কি। অভ্যাসটা যদি না যায়, আজ রাত্রিরে যাতে অভ্যাসটা পুরোপুরি ভাবে চলে যায়, সেই ব্যবস্থাটা আজকে আমি করব আমার বউকে নিয়ে। ঠিক আছে, বাট এতদিন ধরে ডেকে এসেছি তো, কি বলে ডাকবো আমি তোমাকে? কেন, তোর যেটা ইচ্ছা সেটা বলে ডাকবি। কুকি বলে ডাকবি, ড্যাডি বলে ডাকবি, ও গো কি গো শুনছো, এসব বলে ডাকবি। ইস, আমার লজ্জা করে, আমি এসব বলে ডাকতে পারবো না। কেন বেবি, ডাকবে না? যাতে তুমি আমাকে ডাকতে পারো আজকে সেই ব্যবস্থাই তো করব। কুকি বলে ডাক না একবার কুকি বলে। কুকি কথাটা বলেই তে হাসতে হাসতে লজ্জাতে নিজের মুখটা জাঙ্কুকের বুকের মধ্যে লুকিয়ে নেয়। জাঙ্কুকও শক্ত করে তেকে নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরে। আজ আদর করবো তো সোনা, আজ থেকে কিন্তু আমার মনে যে ডাকগুলো আছে আমি এসব বলেই ডাকবো, যেগুলো আমি এতদিন তোকে বলে ডাকতে পারিনি। সোনা, বাবু, বেবি, আমার বউ, ওটা তো আগেই ডাকতাম, এখনো ডাকবো এগুলো বলে। আদর করবো তো, দিবি তো আজকে আমার হাতে তুলে, নিজেকে সবটা তুলে দিবি আজকে আমার হাতে। তুই পুরোপুরি আমার রে, এখন থেকে হয়ে যাবি তো পুরোপুরি আমার। কি রেতে বল না। তে লজ্জায় মরে যাচ্ছে, এখনো পর্যন্ত জাঙ্কুকের বুকেতে মুখ গুজে চোখ বন্ধ করে রেখেছে, কিছুতেই মুখ থেকে কথা বলছে না। এদিকে জাঙ্কুক সম্মানে তাকে জিজ্ঞাসা করে চলছে। জাঙ্কুকও ঠিক করেছে, যতক্ষণ পর্যন্ত তে নিজের মুখ থেকে কথাটা বের করবে না, ততক্ষণ পর্যন্ত জাঙ্কুকও ছেড়ে দেবে না, একইভাবে জিজ্ঞাসা করে যাবে। শেষমেশ তে লজ্জা পেয়ে বলেই ফেলে, হ্যাঁ ভাইয়া, না সরি,
আর 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 ভাইয়া বলবো না। কুকি, ওকে কুকি, আমার লজ্জা করছে, আমি এর থেকে বেশি কিছু বলতে পারবো না। এতটুকুই আমার জন্য যথেষ্ট তে বাবু, তুই আমাকে এতটুকু বলেছিস, জানিস এটা আমার কাছে কত দামি। জাঙ্কুক এবারে আর দেরি করে না, আদর করতে ব্যস্ত হতে হবে তাকে এখন থেকে। জাঙ্কুক সাথে সাথে তের গলার মধ্যে হাজারো চুমু খায়। তে কেঁপে উঠছে, তার শরীরের মধ্যে ঝড় চলছে, কিচ্ছু বলছে না জাঙ্কুককে। শক্ত করে জাঙ্কুকের পাঞ্জাবিটা জড়িয়ে ধরে আছে, খামচে ধরেছে নিজের নখের মধ্যে। জাঙ্কুক তের গলায় চুমু খেতে খেতে নিজের হাতটা নিয়ে তের পিঠে হট ভাবে টাচ করছে। তে মুখ থেকে আওয়াজ বের করতে চায় না, ঠোঁটে ঠোঁট দিয়ে চেপে রেখেছে। প্রচুর পরিমাণে তার শরীরের মধ্যে চরম উত্তেজনা কাজ করছে, কাঁপুনি দিচ্ছে, কিন্তু তে চায় না মুখ থেকে কোনো রকম সাউন্ড বেরিয়ে যাক। সে লজ্জায় জাঙ্কুকের দিকে তাকাতে পারবে না, দাঁতে দাঁত চেপে নিজের আওয়াজটাকে আটকে রেখেছে। সে নিজেকে প্রকাশ করতে পারছে না লজ্জায় জাঙ্কুকের কাছে। জাঙ্কুক হঠাৎ করে তার ব্লাউজের ভিতরে নিজের হাতটা ঢুকিয়ে দিয়ে ভিতরে পড়ে থাকা হুকটা খুলে দেয়। তে সাথে সাথে কেঁপে ওঠে। কি করছো? এটা খোলার কি আছে? খুলবো না বেবি, তোকে তো আজকে আমি নিজের করে নেব পা থেকে মাথা পর্যন্ত। আটকাচ্ছিস কেন বাবু? আমি তো তোর স্বামী। যখনই জাঙ্কুকের মুখ থেকে স্বামী শব্দটা শুনলো, এ যেন হাজারো প্রজাপতি তার বুকের মধ্যে উড়ে উঠলো। তের মুখটা আর মনটা দুটোই মাতাল হয়ে গেছে জাঙ্কুকের এরকম কথায়। তেরও ইচ্ছে করছে পুরো নিজেকে জাঙ্কুকের হাতে আজকে তুলে দিতে, যা হয় হোক, হয়ে যাক এলোমেলো দুজনে। তে আর আটকালো না, জাঙ্কুক সোজা তের ব্লাউজটাকে পরন থেকে খুলে ফেলে দিল, তের উপরের অংশটাকে পুরোপুরি ভাবে উন্মুক্ত করে দিল। কিন্তু তে এখনো পর্যন্ত নিজের মুখটাকে জাঙ্কুকের বুকের মধ্যে লুকিয়ে রেখেছে। সে কিছুতেই জাঙ্কুকের বুক থেকে নিজের মুখ সরাচ্ছে না, লজ্জায় সরাতে পারছে না, লজ্জা ভাঙছে না জাঙ্কুকের কাছে। জাঙ্কুককে হয়তো বাধা দিচ্ছে না, তার ভীষণ ভালো লাগছে, কিন্তু জাঙ্কুকের মুখোমুখিও তো হতে পারছে না। শুধুমাত্র যা ভিউ এনজয় করছে সেটা জাঙ্কুকই করছে। এখনো পর্যন্ত তে একবারও মাথা তুলে তাকাচ্ছে না পর্যন্ত জাঙ্কুকের দিকে। জাঙ্কুকের চোখ দাঁড়িয়ে গেছে তের ফর্সা উন্মুক্ত অংশ দেখে। বাবু তুই অনেক সুন্দর, আমার তে বাবু সব থেকে বেশি সুন্দরী, তুই জানিস বেবি, তোকে দেখার জন্য আমি ছটফট করতাম। আজ দেখ তোর পা থেকে মাথা পর্যন্ত সবটা আমার, সব দেখবো আমি, সব আদর করবো আমি। তে I love you. I love you so much my baby. I love you. I love you too Cookie. I love you too. জাঙ্কুক নিজের হাতটা নিয়ে, জাঙ্কুকের হাতটা হঠাৎ করে কাঁপলো, কিন্তু জাঙ্কুক ইগনোর করে দিল। জাঙ্কুক প্রথমবার তের বুকের মধ্যে স্পর্শ করলো। তের শরীরে ঝড় উঠেছে, মারাত্মক রকমের ঝড়। শুধু তের শরীরে একা না, জাঙ্কুকের শরীরের উপর দিয়েও ঝড় চলছে, উত্তেজনার ঝড়, সাথে পরম শান্তি, চরম উত্তেজনা, প্লেজারের ঝড় চলছে। জাঙ্কুক তের স্পর্শকাতর জায়গাগুলোতে স্পর্শ করতে লাগলো, হট ভাবে টাচ করতে লাগলো, প্রেস করতে লাগলো। তে এখনো পর্যন্ত ঠোঁটে ঠোঁট চেপে চোখ বন্ধ করে নিজেকে আটকে রাখছে, যাতে কোনো রকম ভাবে মুখ থেকে জাঙ্কুকের সামনে সে সাউন্ড না বের করে ফেলে। কিন্তু তার হাতকে সে আটকাতে পারছে না। তার হাত দিয়ে শক্ত করে জাঙ্কুকের পাঞ্জাবিটাকে চেপে ধরছে, আরো বেশি জাঙ্কুকের হাত দুটোকে খামচে ধরছে। জাঙ্কুক যত পরিমাণে হট ভাবে টাচ করছে, তে ঠিক ততটাই শক্ত করে জাঙ্কুককে ধরছে, কিন্তু জাঙ্কুকের মুখের দিকে তাকাতে পারছে না। তার প্রচন্ড পরিমাণে লজ্জা করছে, কিন্তু সে কিছুতেই জাঙ্কুককে আটকাবে না। কেন আটকাবে? জাঙ্কুক তো তার স্বামী, তাই তার পুরো অধিকার আছে। সে তো তার সামনে উন্মুক্ত হবে, তার সামনে ছাড়া আর কার সামনে উন্মুক্ত হবে? এটাই যে তার আকাঙ্ক্ষিত ভালোবাসার মানুষ। জাঙ্কুক তের বুকের দিকে ইশারা করে বলে, সোনা এখানে আদর করি, লজ্জা পাবি না, আমার কাছে আটকাবি না। আমি কিন্তু পারবো না নিজেকে আটকাতে, অনেক বেশি আদর করে ফেলবো। তাকা না আমার দিকে, কি হলো? লজ্জা করছে আমার, লজ্জা করছে আমার। কিসের লজ্জা আমার কাছে? তুই তো আমার বউতে, আমার সোনা বউ। তের হাত দুটোকে জাঙ্কুক সরিয়ে দেয়, তেকে আস্তে আস্তে বিছানায় শুইয়ে দিয়ে নিজেও তার উপরে শুয়ে পড়ে। সমস্ত শরীরের ভরটা তের শরীরের উপরে ছেড়ে দিয়েছে, নিজের মুখটাকে তের বুকের মধ্যে পুরোপুরি ডুবিয়ে দিয়েছে।
প্রচন্ড জোরে জোরে মুখ দিয়ে আদর করতে শুরু করেছে তের বুকে। তে ছটপট করছে, তের ভীষণ ভালো লাগছে। উত্তেজনার চরম সীমায় পৌঁছে গেছে। দুজনের ওপর দিয়ে ঝড় চলছে। দুজনেই দুজনকে একদম কাছাকাছি পেয়েছে। তের মনে হাজার রকমের অনুভূতি আসছে। তার প্রিয় মানুষটা তার শরীরে, তাকে আদর করছে তার চোখের সামনে। ইস, জাংকুকের শুধু কালো চুলে ভর্তি মাথাটাকে দেখতে পাচ্ছে, তার বুকের মধ্যে ডুবিয়ে রেখেছে। তে শক্ত করে যেই জড়িয়ে ধরেছে জাংকুককে, জাংকুক একটু হালকা চিৎকার করে ওঠে। আহ, কি হয়েছে? লাগলো? আচ্ছা ঠিক আছে, আমি আর ধরবো না, আমি আর এভাবে ধরবো না। জাংকুক এবার হেসে ফেললো। কেন ধরবি না? ধরবি বলেই তো এত বড় বড় নখ করেছিস। এই নখগুলো দিয়ে আমাকে চিড়ে দেবার জন্য মনে মনে প্ল্যান বানিয়েছিস? স্বামীকে কি এই নখ দিয়ে শেষ করে দিবি নাকি? নখগুলোকে আমি এক্ষুনি কেটে দেবো। জাংকুক সাথে সাথে নিজের দাঁত দিয়ে তের নখগুলোকে পট পট করে মুখ দিয়ে কেটে দিতে থাকে। তে কিচ্ছু বলছে না, জাংকুকের দিকে তাকিয়ে আছে। তের নখগুলোকে তার মুখে জাংকুক পুড়ছে আর পট পট করে দাঁত দিয়ে কাটছে, কারণ তের নখগুলো অনেক বেশি বড় বড়। জাংকুক অনেক বেশি খুশি তেয়ংয়ের নখগুলো কেটে দেবার পর। মনে হচ্ছে তেয়ংয়ের নখের ওপরেও জাংকুকের অধিকার। জাংকুক নিজের মুখ দিয়ে দাঁতে করে প্রত্যেকটা নখ কেটে দিয়েছে। সমস্ত আঙুলগুলো এমনিতেও সুন্দর, আরো বেশি সুন্দর লাগছে। মনে হচ্ছে নখগুলোতেও আদর করে দিয়েছে জাংকুক। এবার যত ইচ্ছা ধর আমাকে, যত ইচ্ছা আচরা। এরপরও নখ করবি, আমি প্রত্যেকটা নখ আমার দাঁত দিয়ে ঠিক এভাবেই কেটে দেবো। তোর নখগুলোকে আমি আদর করে নিজের মুখ দিয়ে কাটবো সোনা। তে জাংকুকের এই ধরনের রূপ দেখে রোম্যান্সের বহরেতে প্রচুর পরিমাণে লজ্জা পাচ্ছে। বাপরে বাপ, যে জাংকুককে ছোট থেকে দেখে এসেছে তার জাংকুক ভাইয়াটা এত বেশি রোমান্টিক। হাজবেন্ড হিসেবে একে পেলে এত রোমান্টিক একজন মানুষকে পেয়েছে। জাংকুক আবারও তের বুকে মুখ ডুবিয়ে দেয়। তে আবারও শক্ত করে ধরে ওঠে জাংকুককে, প্রচুর জোরে জোরে খামচে ধরছে। চুলগুলোকে পর্যন্ত আটকাতে পারেনি আর চুলগুলোতেও খামচে ধরেছে। জাংকুক হঠাৎ করে একটু মুখটা তুলে তের চোখের দিকে তাকিয়ে বলে, ধর বেবি, যত ইচ্ছা জোর করে ধর, কিচ্ছু বলবো না, আমি শুধু তোর। আমাকে এভাবে ধরার অধিকার শুধু তোর আছে, আর কারোর নেই। জাংকুক এবার তের পেটের মধ্যে মুখ ডুবিয়ে দিয়েছে। তের পেটেতে প্রচুর পরিমাণে আদর করছে আর আটকাতে পারছে না। এতক্ষণ দাঁতে দাঁত চেপে ঠোঁটে ঠোঁট চেপে নিজের মুখের শব্দকে আটকেছে তেয়ং। এখন তের মুখ থেকে হঠাৎ করে আওয়াজ বেরিয়ে গেছে, আহ কুকি। আওয়াজটা বেরোনো মাত্রই তের হুঁশ এসেছে। আরে, সে তো আওয়াজ বের করে ফেলেছে মুখ থেকে। সাথে সাথে নিজের হাত দিয়ে মুখটাকে চাপা দিয়ে দিয়েছে তেয়ং। বড় বড় চোখ করে জাংকুকের দিকে তাকিয়ে আছে। জাংকুকও তার দিকে তাকিয়ে আছে একদম নেশা নেশা চোখে। বল না সোনা, আমার নাম বল। তুই আমার নাম বলবি না তো কে বলবে? কেন আটকাচ্ছিস? কর না চিৎকার, আমার জন্য চিৎকার করবি, আমার জন্য শব্দ করবি। কর না, কেন আটকাচ্ছিস নিজেকে? আমার কাছে কিসের লজ্জা, কিসের আটকানো? হই না দুজনে এলোমেলো, ক্ষতি কি? জাংকুকের এই ধরনের কথা শুনেতে প্রচুর লজ্জায় লাল হয়ে গেছে, কিন্তু অনেকটা কমফোর্টেবল হয়ে গেছে। জাংকুক আবারও প্রচুর পরিমাণে আদর করতে শুরু করেছে। পা থেকে মাথা পর্যন্ত একটা জায়গাতেও আদর করতে বাদ রাখছে না। আর তে সমানে মুখ থেকে শব্দ বের করে চলেছে। তের শব্দ সারা ঘরে গম গম করছে। আর জাংকুকের আদর করার নিঃশ্বাস, দুটো আওয়াজ মিলে একটা অন্যরকম মোহময় রোমান্টিক পরিবেশের সৃষ্টি করেছে। দুজনেই দুজনের প্রতি একদম মাতাল হয়ে গেছে। প্রথমবার জাংকুক তাকে ভালোবাসতে যাচ্ছে। তে প্রচুর পরিমাণে ব্যথা পাবে, ভয় পাচ্ছে, কিছুতেই রাজি হচ্ছে না। লাগবে, প্লিজ প্লিজ, আজকে না, আজকে এতটুকুই থাক প্লিজ। ভয় পাচ্ছিস না? তুই আমার। আমি থাকতে আমি তোকে কখনো ব্যথা দেব? যত বেশি ব্যথা পাবি তত বেশি আদর করে দেবো। তুই আমার, তোকে আমি নিজের করে নিতে চাই। পা থেকে মাথা পর্যন্ত সব আমার। তুই আমার লাইসেন্স দেওয়া থাকবে তোকে, তোর ওপর শুধু আমার ছাপ দেওয়া থাকবে। প্লিজ প্লিজ, আমাকে মানা করবি না, আমি আছি তো, ব্যথা করবে না, আমি সামলে নেবো সবটা। আস্তে আস্তে রাজি হলো জাংকুকের কথায়। তে নিজের পা দুটো জাংকুকের সামনে উন্মুক্ত করে দিল। জাংকুক নিজেকে তেয়ংয়ের পায়ের মাঝখানে ফিট করে নিল, কমফোর্টেবল ভাবে অ্যাডজাস্ট করে নিল। তের মুখের মধ্যে আদর করতে শুরু করলো। আদর করা অবস্থাতেই আস্তে আস্তে তের সাথে লিপ্ত হতে শুরু করলো। তে প্রচন্ড পরিমাণে ব্যথা করছে, প্রচুর কুকড়ে উঠছে।
চিৎকার করছে। জাংকুক আরো বেশি পরিমাণে আদর করছে, চোখের জল মুছে দিচ্ছে, মুখ দিয়ে আদর করছে, চোখে আদর করছে, ঠোঁট দুটোকে ঠোঁটের মধ্যে দিয়ে আদর করছে প্রচুর পরিমাণে। খুব খেয়াল রাখছে তে, খুবই আস্তে আস্তে তার সাথে ভালোবাসা মেকিং করছে যাতে তে কম ব্যথা পায়। একটা পরিমাণে তের ব্যথাটা হঠাৎ করেই কমে গেল। তেও প্রচুর পরিমাণে জাংকুকের সাথে এনজয় করতে শুরু করেছে। জাংকুক বুঝতে পেরে জাংকুক সম্মানে যেরকম ভালোবাসছে সেই একইভাবে আদরও করছে, একটুখানি মাত্রাটা বাড়িয়েও দিয়েছে। আদরের অতিরিক্ত মাত্রা সহ্য না করতে পেরে তেয়ং ঢলে পড়েছে জাংকুকের উপরে। অবস্থা হয়ে গেছে তার। জাংকুক এখনো পর্যন্ত স্যাটিসফাইড হয়নি, তার আরো চাই তেকে, আরো বেশি করে চাই। কিন্তু তে প্রচুর ক্লান্ত, তে শরীর আর নিতে পারছে না। শেষমেশ জাংকুক নিজের হাল এবার ছেড়েই দেয় তের উপরে। তের কপালে একটা গভীর ভাবে স্নেহের চুমু খেয়ে তেকে উন্মুক্ত শরীরটাকে নিজের উন্মুক্ত বুকের মধ্যে টেনে নেয়, তেকে নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরে। দুজনের উপরে একটা ব্ল্যাঙ্কেট দিয়ে এসিটাকে আরো জোরে বাড়িয়ে দিয়ে জাংকুক পরম নিজের নিশ্চিন্তের ঘুম দেয়, নিজের প্রিয় ভালোবাসার মানুষটাকে নিজের বুকের মধ্যে আগলে ধরে। আজকে জাংকুকের পৃথিবী সার্থক, পুরো দুনিয়া ঘুমাচ্ছে। জাংকুক তার ভালোবাসাকে বুকে নিয়ে তার বেডরুমেতে তার ব্ল্যাঙ্কেটের নিচে ঘুমাচ্ছে। আজ থেকে তার ভালোবাসার মানুষটা তার কাছেই সবে, প্রতি রাতে তাকে এভাবেই আদর করবে, যখন চাই তখন আদর করবে, খুব ভালোবেসে যত্ন করে রাখবে, আগলে রাখবে বুকেতে তার তেকে।